দেখুন, বিলটা এখনো গ্যাজেটে প্রকাশিতভাবে আমি দেখিনি। তবে যতটুকু জেনেছি এটা সময়োপযোগী বিল পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। এখন আমাদের পশ্চিমবঙ্গের একটা সমস্যা হচ্ছে, যখনই কোনো বিল পাস হয় তার আগে আমরা একটা বিরোধী শিবিরকে আগ বাড়িয়ে কিছু বিরোধিতা করার প্রয়াস দেখি। তো এক্ষেত্রে এখনো পর্যন্ত বিরোধিতাটা কি নিয়ে তারা এখনো সেইভাবে সামনে আসেননি। তবে একজন অ্যাডভোকেট হিসেবে তো মনে করি এই বিলটা সময়োপযোগী বিল। আচ্ছা, এই যে বিলটার সম্পর্কে যদি একটু বলেন, কারা কারা মানে শাস্তি পাবে বা কি বিষয়ে কি হবে যদি একটু বলেন। দেখুন, আমি যেটা বললাম যে গ্যাজেটে এখনো প্রকাশিত হয়নি, তাই আমি বেয়ার একটা রেফারেন্স নিয়ে কিছু বলছি না। তবে পশ্চিমবঙ্গের ইন্টালেকচুয়ালসদের যেখানে শঙ্কার জায়গাটা আছে, অর্থাৎ আইন প্রয়োগের ক্ষেত্রে এখানে কোনো স্বৈরাচারী একনায়তান্ত্রিক মনোভাবের প্রকাশ হয় কিনা, যেটা আমরা বাংলার বুদ্ধিজীবীরা সবসময় সজাগ থেকেছি। ব্রিটিশ আমলে যখন ব্রিটিশ সরকারের বিরোধিতা করার প্রয়োজন হয়েছিল, এই মানসিকতাটা প্রয়োজনীয় ছিল। কিন্তু এটা স্বাধীন ভারত রাষ্ট্র, বিধানসভায় পাস হয়ে একটা বিল আসছে, সেটা অধিকাংশ মানুষের মনোনয়ন এবং ম্যান্ডেট নিয়ে যারা গেছেন তারা এক্সপার্ট কমিটির সাথে আলোচনা করে আনছেন। নামের মধ্যেই যেটা রয়েছে গুন্ডা দমন, তো এটা একটা প্রিভেন্টিভ লজ, এটা তো বুঝতে অসুবিধা হচ্ছে না কারোর। আচ্ছা, এই যে গুন্ডা দমন আইন চলে এলে সত্যি কি রাজনৈতিক যারা গুন্ডা বা দাঙ্গাকারী তাদের কি দমন হবে? দেখুন, একটা টেকনিক্যাল অ্যাসপেক্ট বাংলার মানুষকে বুঝতে হবে। আপনি কখনো সুন্দরবনের দিকে ঘটকপুকুর দিয়ে পিকনিক করতে যাচ্ছেন, হঠাৎ দেখা গেল কোনো একটা রাস্তার মোড়ে 200-500 জন লোক হাতে বাঁশ নিয়ে দাঁড়িয়ে রাস্তা অবরোধ করে দাঁড়িয়ে আছে। হ্যাবিচুয়াল অফেন্ডার এরা, কিন্তু সেই অর্থে বাঁশ নিয়ে হয়তো তখনও পর্যন্ত কোনো গাড়িকে ভাঙছে না বা কোনো মানুষকে মারছে না, কিন্তু তার মানে এই নয় যেটা তাদের জাস্টিফাই করে তাদেরকে শক্তভাবে দমন কেন স্টেট করবে না। তো সেক্ষেত্রে এই প্রিভেন্টিভ লসগুলো, স্পেশালি যখন ইন্টারনাল ডিস্টারবেন্সের ব্যাপারগুলো আসে, আপনি যখন প্রসঙ্গ তুললেন একটু খুলেই বলি, আমরা পশ্চিমবঙ্গ জিওপলিটিক্যালি এমন একটা অবস্থানে আমরা দাঁড়িয়ে আছি, সেখানে রাজ্য সরকার এবং গভর্নমেন্টের হাতে এ জাতীয় প্রিভেন্টিভ কিছু লস প্রয়োজন হবে দেশের সুরক্ষার্থে। এই আইনটা সেই সময়োপযোগী একটা আইন হতে চলেছে। আচ্ছা, এই যে যখন এই আইন পাস হচ্ছে সেখানে দেখা যাচ্ছে বিল রূপে যখন বিধানসভায় পেশ হয় তখন দেখা যায় তৃণমূল প্রায় মানে আগে তো দুটুকরো তৃণমূল দেখা গেছে যে মানে কালীঘাট তৃণমূল এবং ঋতব্রত তৃণমূল, এখন দেখা যাচ্ছে তৃণমূল 3 টুকরে বিভক্ত। ঋতব্রতরা ওয়াকআউট করলেন, ঋতব্রতদের মুসলিম বিধায়করা আবার ভোটাভুটিতে অংশও নিলেন, অন্যদিকে আবার কালীঘাট তৃণমূল যারা তারা নিজেদের মতো করে বসে রইলো। মানে বিরোধীরা যদি এত আগোছালো হয় তাহলে শাসকের বিরুদ্ধে তারা প্রতিবাদ কিভাবে করবে? এটা পশ্চিমবঙ্গের জন্য খুব একটা সুখকর নয়। আমাদের একটা সুস্থ, স্বাভাবিক, গঠনমূলক এবং শক্তিশালী বিরোধী দলীয় কোনো রিপ্রেজেন্টেটিভ নেই। তো সেই হতো সরকারকে, এই সরকার দলীয় জনপ্রতিনিধিদেরই অনেক কিছু ভাবনা চিন্তা করে আগে থেকে এগোতে হবে। মানুষের কথা ভেবে আমাদেরকে এতটাই প্রোঅ্যাক্টিভ হতে হবে যে বিধানসভায় যদি কোনো সদর্থক বিরোধিতা নাও থাকে, মানুষের কোথাও যেন সমস্যা না হয়, সেই জিনিসগুলো বিবেচনা সরকার দলকে করে এগোতে হবে ভবিষ্যতে। একসময় শাসক দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি কটাক্ষের সুরেই বলেছিলেন যে আমরা কষ্ট করে শাসনে তো আসলাম, কিন্তু যে আমাদের একটা কি বলবো, আমাদের দুর্ভাগ্য যে একটা শক্তিশালী বিরোধী শিবির পেলাম না। তাহলে এই বিরোধী শিবিরের যদি এরকম অবস্থা হয় পশ্চিমবঙ্গে, তাহলে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ কি? দেখুন, এই যে সরকার রয়েছে এটা একটা গণতান্ত্রিক সরকার। ভারতীয় জনতা পার্টির অন্যতম রাজনৈতিক আদর্শ ভিত্তিতে রয়েছে গণতন্ত্র, এবং গণতন্ত্র মানে শুধুমাত্র এই নির্বাচন ভিত্তিক বহুদলীয় সংসদীয় গণতন্ত্র নয়, দলের অভ্যন্তরীণ গণতন্ত্র, মানুষের কথা বলার অধিকার, জনগণকে সরকারকে প্রশ্ন করার অধিকার, ইন্টেলেকচুয়ালসদের ইন্টেলেকচুয়ালি ভাবার অধিকার। তো এই জায়গাগুলো পশ্চিমবঙ্গে তো সবসময় ছিল। এই সরকার, এই নাগরিক, এই মানুষদের কাছ থেকেই যে গঠনমূলক বিরোধিতাগুলোকে পাবে সেগুলো বিবেচনা করে করে এগোবে। এটা তো দুর্ভাগ্যজনক যে আমাদের সত্যিই শক্তিশালী কোনো বিরোধী দল পশ্চিমবঙ্গে এই মুহূর্তে নেই। আচ্ছা, আরেকটি বিল পাস হয়েছে, সেটা হচ্ছে ওবিসি সংরক্ষণ বিল। সেই বিলের দেখা গেল বিরোধিতা করলেন নওশাদ সিদ্দিকী। কি বলবেন এই বিলের? অনেকেই বিরোধিতা করেছে, বিরোধীরা, তার মধ্যে প্রধান নওশাদ সিদ্দিকী এই বিলের বিরোধিতা করেছেন। কি বলবেন এই বিলটা সম্পর্কে? দেখুন, নওশাদ সিদ্দিকীরা একটা কওমি নেতা, ওনাদেরকে এই ভারতবর্ষীয় রাজনীতিটাকে বুঝতে হবে।
ওনাকে এটুকুই বলবো শুধু। আচ্ছা, একটা ভবিষ্যতে আরেকটি বিল আসতে চলেছে, সেটা হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড, যেটা হচ্ছে অগস্ট মাসে বিধানসভায় আসবে বলে বলা হয়েছে, কিন্তু তড়িঘড়ি করে ঘোষণার পরেও এতটা কেন সময় লাগছে এই বিল আসতে? দেখুন, 1 মাসে এই সরকার যা কিছু করেছে সেটা অন্যান্য স্টেটগুলোর পরিসংখ্যানের তুলনায় যথেষ্টই ভালো কাজ করেছে। ইউনিফর্ম সিভিল কোড এটা তো পশ্চিমবঙ্গের জন্য কেন, টোটাল ভারতবর্ষের জন্যই প্রয়োজনীয়। আর আমাদের পশ্চিমবঙ্গের বিগত দিনগুলোর যে ধর্মীয় সামাজিক যে দৃষ্টিভঙ্গিগুলো আমাদের কাছে এসেছে, তাতে এই বিল ভীষণ ইম্পর্টেন্ট এবং ভীষণ রেলিভেন্ট পশ্চিমবঙ্গের জন্য। আচ্ছা, আপনি যদি একটু বিলটা সম্পর্কে বলেন তাহলে খুব। দেখুন, আমাদের কনস্টিটিউশনেরই কিছুটা প্রিন্সিপালস এই ব্যাপারে আগে থেকে দেওয়া ছিল। এটা একটা দেশ, এক দেশ, এখানে ভিন্ন ধর্ম অবলম্বীরা থাকতে পারে, ভিন্ন পন্থ থাকতে পারে, কিন্তু ভারতীয়ত্বে যেহেতু আমরা এক সূত্রে বাঁধা, সেক্ষেত্রে স্পেসিফিক কিছু জনজাতি গোষ্ঠী, সেটা শিডিউল ট্রাইবস হতে পারে, একদম অভ্যন্তরীণ আদিবাসী হতে পারে, দু একটা খুব সেন্সিটিভ কোরকে বাদ দিয়ে যে ভারতীয়রা আমরা আছি তাদের জন্য একটা আইন হবে। এই এই ইউসিসির এটাই মূল কথা। সে আইনের মধ্যে আপনার সম্পত্তিগত ডিসপিউট, ধর্মীয় সামাজিক ডিসপিউট, এই একই আইনে বিচার হবে, এটাই ইউসিসি হতে চলেছে। কিন্তু এই বিলের কি বিরোধিতা হতে পারে? কারণ দেখা গেছে পশ্চিমবঙ্গ কেন, সারা ভারতবর্ষ জুড়ে একটি শরীয়ত আইন বলে আইন আছে, খ্রিস্টানদের জন্য আলাদা আইন আছে, অনেক জাত ধর্ম বিশেষে আলাদা আইন রয়েছে। তাহলে কি এই আইনের বিরোধিতা হতে পারে? আর যদি বিরোধিতা হয়ও, তাহলে সেটাকে কিভাবে মোকাবিলা করা যাবে? দেখুন, যদি কোনো জনজাতি মনে করে যে শুধুমাত্র জনসংখ্যা বিস্ফোরণের মাধ্যম দিয়ে আমরা ভারতবর্ষে সেই পূর্বের আধিপত্য বিস্তার করব, তারা এটার বিরোধিতা করতে পারে, কিন্তু আটকাতে পারবে না। আজকে পৃথিবীর প্রত্যেকটা দেশেই রাষ্ট্রের যে আইন, সে আইন আপনাকে মানতে হবে, এবং যেটা বাস্তবতার জায়গা হলো রাষ্ট্রের যা চরিত্র হবে, অর্থাৎ স্টেট ক্যারেক্টার, সেই স্টেট ক্যারেক্টারকে আমি নিজের মধ্যে ধারণ করে জন্যই তো আমি সেই দেশের নাগরিক হয়ে আছি। জন্মসূত্রে থাকি বা ন্যাচারালাইজডভাবে থাকি, আমি সেই দেশের সত্তাকে নিজের মধ্যে যেদিন ধারণ করতে পারছি, সেদিনই সেই দেশে আমার থাকার অভ্যন্তরীণ চাহিদাটা আসে। তো ব্যক্তি চরিত্র আর রাষ্ট্র চরিত্র এক হতে বাধাটা কোথায়? তো রাষ্ট্র যখন আইন মেনে পার্লামেন্টারি সিস্টেমের মধ্যে দিয়ে ডেমোক্রেটিক ওয়েতে একটা আইন আনছে, এটা তো মানুষের জন্যই আনছে, এটা মানতে হবে। হ্যাঁ, এখন যদি কোনো সেকশন মনে করে থাকেন যে আমরা 4টেই বিয়ে করব এই 2026 সালে এসে, আর 4টে বিয়ের পর আমরা 16টা সন্তান গ্রহণ করব, এবং এই 16টা সন্তান সহকারে শুধুমাত্র ভারত রাষ্ট্রের আমরা সুযোগ সুবিধাগুলোই নিয়ে যাব, এবং সেটার পেছনে কোনো কমই উদ্দেশ্য থাকে, তাদের খারাপ লাগতে পারে, কিন্তু আইন তো পার্লামেন্ট থেকে আসছে। এক সময় হুমায়ুন কবির একদম বিজেপির বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে আমি যদি রাস্তায় নামি মুসলিম সমাজ নিয়ে, তাহলে বিজেপির মানে পতাকা ধরার লোক থাকবে না, এরকম ভাবে মানে মারধর করা হবে, এরকম একটা হুঁশিয়ারি বা থ্রেট করেছিলেন। তারই প্রতিবাদে শুভেন্দু অধিকারী একদম বিধানসভা থেকে হুঁশিয়ারি দিলেন হুমায়ুন কবিরকে, এবং দেখা গেল যে ওই এজিউপি যে নেতা, 3 নেতা গ্রেফতার হয়েছে, এবং হুমায়ুন কবিরের বিরুদ্ধে নোটিশ দেওয়া হয়েছে জিজ্ঞাসাবাদের। কি বলবেন, তাহলে কি হুমায়ুন কবিরও গ্রেফতার হবে? দেখুন, এই বিষয়টা যেহেতু পার্লামেন্টারি, অর্থাৎ আমাদের প্রাদেশিক আইনসভার বিষয়, এবং এটা যেহেতু বিধানসভা ক্ষেত্র থেকেই একটা প্রক্রিয়াগত স্টেপ নেওয়া হয়েছে, সেক্ষেত্রে আমরা বাইরে থেকে ওপিনিয়ন দিতে পারি না। কিন্তু হুমায়ুন কবির যে রাজনৈতিক সত্তা ধারণ করে আজকে বিধানসভায় গেছেন, বা যে রাজনীতিকে উনি পশ্চিমবঙ্গে আমদানি বা এটার উত্থান ঘটাতে চাইছেন, এর ফল কিন্তু ভালো হবে না। এই হুমায়ুন কবিরই একদিন বাবরি মসজিদ বানাতে চেয়েছিল। আমরা কি ইন্টেলেকচুয়ালসরা বা আমরা যারা কলকাতা শহরের যারা হিন্দু বাঙালি আছি, আমরা বুঝতে পারি না ওনারা কোন কথা বলছেন? এটা হবে না আর। আচ্ছা, এই তারাতলায় যে ঘটনা ঘটছে, সেই তারাতলার ঘটনায় ববি হাকিমের নাম উঠে এলো, অভিষেকের নাম তো এতগুলো মামলায় রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও নানান ধরনের অভিযোগ, মানে চুনোপুটিরা তো এক পর এক ধরা পড়ছে, কাউন্সিলর ধরা পড়ছে, কিন্তু এই রাঘব বোয়ালরা কবে ধরা পড়বে? দেখুন, রাঘব বোয়াল আর চুনোপুটির পার্থক্য করা তৃণমূল কংগ্রেসের মধ্যে থেকে একটু কঠিন। ববি হাকিমরা আজকে বলছেন যে একটা বিল্ডিং স্যাংশনে আমি সই করেছি, কিন্তু
ওটার বিষয়ে আমি জানি না। এগুলো বলে কতদিন বাঁচতে পারবেন আইনের হাত থেকে? আইনের হাত খুব লম্বা, আর যারা এখন এই আইনকে এক্সিকিউট করবে তারা আগের মতো নয়। সামনে দুর্ভাগ্য ওনার জন্য আছে। যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা আসলো তার পরিপ্রেক্ষিতে বলছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আগেও দেখা গেছে বিদেশে যাওয়ার জন্য হাইকোর্টের কাছে দ্রুত শুনানির যে মামলার আর্জি করেছিলেন সেখানে সেই আর্জি খারিজ হয়, এবং আজও যে মামলা করে মানে আর্জি করলেন হাইকোর্টের কাছে সেই মামলা আজকে খারিজ হয়ে গেল। তাহলে এরকম একের পর এক হঠাৎ করে বিদেশে যাওয়ার জন্য এত তড়িঘড়ি কেন? উনি কি পালাতে চাইছেন? এই কথা আমি আগেও বলেছি যে আজকে যেই তৃণমূলের দুর্দশা দেখছেন, এই দুর্দশার পেছনে আসলে মূলত দুটো কারণ। আজকে দেখুন, তৃণমূলের মধ্যে থেকে অন্যান্য বিধায়করা এই মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাইপোকে ছেড়ে যখন চলে যেতে চাইছে, তারা ডিরেক্টলি ইনডিরেক্টলি একটা জিনিসই সবার সামনে তুলে ধরতে চাইছে, দুটো পয়েন্ট। সেটা হচ্ছে, একটা হচ্ছে পাওয়ার, একটা হচ্ছে মানি। এখন করাপশন তো হয়েছে, সেই করাপশনের টাকা যদি উনি দেশে লুকিয়ে রাখেন, সেটা তদন্তকারী সংস্থাদের পক্ষে বের করা অনেকটা সহজ। আর যদি বিদেশে পাচার করে থাকেন, সেক্ষেত্রে তো চেন্নাইয়ের শঙ্কর নেত্রালয় ছেড়ে উনি বিদেশে যেতে চাইতেই পারেন। তবে যদি সত্যি ওনার চোখের ট্রিটমেন্টের প্রয়োজন হয়, তার সুচিকিৎসা হোক, এটা একজন নাগরিক হিসেবে আমরা চাই। একদম মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে খোদ পরিবহন মন্ত্রী অর্জুন সিং তিনি বলছেন যে তিনি বিদেশের বিভিন্ন ব্যাংকে নাকি 1 লক্ষ কোটি টাকা তার রয়েছে, এবং তার নাকি যে একটি কি বলবো ল্যান্ডও কেনা রয়েছে ওনার নামে। এত টাকা মানে উনি চাইলেই বিদেশে গিয়ে টাকা দিয়ে সিটিজেনশিপ কিনে নিতে পারেন, এরকম একটা অভিযোগ উঠছে, কি বলবেন? টাকা দিয়ে বেশ কিছু দেশে তো সিটিজেনশিপ কেনা যায়। আর অর্জুন সিং বলেছেন, একজন বিধায়ক ভেবেচিন্তেই কিছু হয়তো বলেছেন। কি বলবেন মানে উনি যদি বিদেশে পালিয়ে যায় তাহলে কি হতে পারে? ওনার কি গ্রেফতারি তড়িঘড়ি করে করার প্রয়োজন নয়? এটা যারা তদন্তকারী সংস্থা থাকবে, তারা তার গুরুত্ব বুঝে এটা অবশ্যই এগোবে। তবে হাইকোর্ট যে এই আবেদন খারিজ করেছে, সেক্ষেত্রে যেহেতু মামলাটা শেষ, একটা জিনিস তো চিন্তার বিষয়, একবার পালিয়ে গেলে যদি না আসে। এই আরেকটি কথা আছে যে আরজিকর মামলা, এই আরজিকর মামলায় সিবিআই এর কাছাড়া মনোভাব দেখছে কলকাতা হাইকোর্ট, এবং চার্জশিট জমা দেওয়ার 1 বছর 7 মাস পরেও তদন্ত শেষ হয়নি। মানে এটা কি স্বাভাবিক? আর প্রয়োজন হলে মানে সিবিআই এর পক্ষ থেকে মামলা সরিয়ে দেওয়া হবে এমনটাও বলা হচ্ছে, কি বলবেন? এটা এই বিষয় নিয়ে যেহেতু তদন্তকালীন প্রক্রিয়া এবং বিচার বিভাগের ইন্টারফেয়ারেন্স আছে, এই বিষয়ে আমি এই মুহূর্তে কোনো মন্তব্য করব না। কিন্তু পরিবারের পক্ষ থেকে তো বলছে যে সিআইডির কাছে যাতে মামলা দেওয়ার দাবি উঠছে, সিবিআই এর মতো এত বড় একটা সংস্থার বিরুদ্ধে এরকম অভিযোগ উঠছে, কি বলবেন? দেখুন, আরজি করের যে তদন্তর বিষয়টা আপনারা বারবার আনার চেষ্টা করছেন, যে কোনো এই জাতীয় ক্রিমিনাল অফেন্সগুলোতে আপনার একদম প্রাথমিক সময়ের ঘটনা ঘটার থেকে শুরু করে 72 ঘন্টা বা তারও কম সময়ের যে সেই ইন্টেন্স পিরিয়ডটা থাকে, সেই সময়ের তদন্তটা খুব গুরুত্ব হয়। তো তৎকালীন মুখ্যমন্ত্রী তখন তো দায়িত্ব নিয়ে সেই তদন্ত উনি মনিটর করেছিলেন। তার প্রশাসনের সর্বোচ্চ পুলিশ আধিকারিকরাও ব্যাপারটা ইন্টারফেয়ার করেছিলেন। তো সেই প্রাথমিক তদন্তকালীন অবস্থার যদি কোনো ল্যাকুনা থাকে, সেক্ষেত্রে তো ক্রিমিনাল কেসের ক্ষেত্রে পরবর্তীতে যারা তদন্ত করেছে তাদের দায়ভার এবং লায়াবিলিটিটা অনেক কঠিন হয়ে যায়। কিন্তু বর্তমানের যে সরকার এসেছে, এরা আন্তরিকভাবে শুধু অভয়াকাণ্ড নয় বা আর্জিকর কাণ্ড নয়, প্রত্যেকটা অপরাধের ক্ষেত্রেই তারা শক্ত হাতে তদন্ত করবে, এই বিষয়ে আমরা আশা তো রাখছি। একদম শেষ দুটো প্রশ্ন আসবে, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে 21শে জুলাইয়ের ডাক দিচ্ছেন, এবং এটা কি মানে হঠাৎ করে সংগঠন বাঁচানোর একটা শেষ লড়াই? তিনি রীতিমতো বলছেন যে 5 জন হলে 5 জন নিয়েও আমি সভা করব। হঠাৎ করে কি সংগঠন বাঁচানোর যে লড়াই করছেন? এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে অধীরবাবুর কাছ থেকে পারমিশন নিতে হবে যে 21শে জুলাইয়ের প্রোগ্রাম উনি করবেন না ওরা করবেন। এই তৃণমূলের আজকে দখলদারির রাজনীতির জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের এই হাল। একটা বাম কমিউনিস্ট অপশাসনকে সরানোর জন্য বাংলার মানুষ এই মমতা বন্দ্যোপাধ্যায়কে সুযোগ দিয়েছিল, কিন্তু সেই মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের ম্যান্ডেট নিয়ে একটা স্বৈরাচারী একদলীয় সিন্ডিকেট স্থাপন করে ভাইপোকে দিয়ে পরিচালনা করলেন। ফলে তৃণমূল কংগ্রেস দলটাই যা কিছুই হোক না কেন, সেই বাম বিরোধী দল তার সম্পূর্ণ রেলিভেন্স ক্ষমতায় আসার পরে হারিয়ে ফেলল, এবং ফলশ্রুতিতে আপনারা দেখতে পেয়েছেন
আজকে উনি 21শে জুলাইয়ের ডাক দিয়ে প্রথমত তো আগে কংগ্রেসের যুবদের কাছ থেকে ওনার হয়তো পারমিশন নিতে হবে যে প্রোগ্রামটা উনি করবেন না যুব কংগ্রেস করবে। তো এটুকুই বলতে পারি এই বিষয়ে। আচ্ছা, এই যে বামদের কথা উঠলো, তার পরিপ্রেক্ষিতে হচ্ছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি একদম সহসাই চর্চায় থাকেন এবং তাকে দেখা যাচ্ছে 16ই আগস্ট রক্ষা করা গোপাল মুখার্জি আদতে ছিলেন একজন দাঙ্গাবাজ গুন্ডা এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম উপাচার্য, যে ব্রিটিশ গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার হাত থেকে নিজের বিশ্ববিদ্যালয়ের ছাত্রী বিপ্লবী বীণা দাসকে বাধা দিয়ে পরবর্তীকালে ব্রিটিশদের হাতেই তুলে দিয়েছিলেন। সেই হাসান সোহরাওয়ার্দী ছিলেন একজন ঐতিহাসিক চরিত্র। তিনি বললেন, কি বলবেন এই বিষয়ে? আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে আমি শ্রদ্ধা করি, কিন্তু ব্যক্তি বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আমি এর আগেও এই কথা বলেছি, তিনি রাজনৈতিক স্বার্থে বা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে যে মন্তব্যগুলো করে বেড়াচ্ছেন, এটা একটা বিকৃত কমিউনিস্ট মানসিকতার পরিচয়। এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য, এই কমিউনিস্ট নেতারা এই আজকে হাসান সোহরাওয়ার্দী হোসেন সোহরাওয়ার্দীর পার্থক্য করছে, আর এরাই পূর্ব পাকিস্তানে একসময় মুসলিম লীগ, জিন্নার মুসলিম লীগের কাছ থেকে তারা খেয়ে পশ্চিমবঙ্গে এসে আশ্রয় নিয়ে নিজেদের রাজনৈতিক ক্যারিয়ার বানিয়েছেন। আমরাও সেই পূর্ববঙ্গীয় উত্তরাধিকার ধারণ করি এই পশ্চিমবঙ্গে। আজকে এনারা গোপাল মুখার্জি, এনারা শ্যামাপ্রসাদ মুখার্জি, এদের বিরুদ্ধে কথা বলার স্পর্ধা দেখান। উত্তরাধিকারের রাজনৈতিক উত্তরাধিকারের লড়াই এবার পশ্চিমবঙ্গে হবে। এই বিকাশবাবুদের বুঝতে হবে যে বাংলার মানুষ আর আগের ওই কমিউনিস্ট প্রোপাগান্ডার মধ্যে বাস করছে না, তাদেরকে বিরত থাকতে হবে, নইলে বাংলার মানুষ কখনো কখনো গোপাল মুখার্জির মতো ব্যবহার করে দেয়। রাষ্ট্র স্বার্থে কঠোর হতে জানে, ওনাদেরকে থামতে বলুন। কিন্তু তিনি তো শ্যামাপ্রসাদ মুখার্জিকেও বলছেন যে এই বাংলা কি ওনার নাকি, প্রশ্ন করছেন। বাংলা কাদের 2026 সালে প্রমাণিত হয়েছে। বাংলা কাদের আগামীর যে জিও পলিটিক্যাল ওয়ার হতে চলেছে, সেখানে বাঙালি উত্তরাধিকার, বাংলার ভূমিপুত্ররা বুঝিয়ে দেবে যে বাংলার রাজনীতি কী নিয়ে হবে। একদম শেষ একটা প্রশ্ন, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের যে বর্তমান অবস্থা, পশ্চিমবঙ্গের আইন শাসন ঠিক রাখতে গেলে পশ্চিমবঙ্গে আর কি কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করছেন? দেখুন, বর্তমান যে সরকার তৈরি হয়েছে, এই কয়েক সপ্তাহের মধ্যেই আপনি যদি বিচার বিভাগ, প্রাদেশিক বিধানসভা এবং সরকারের যে এক্সিকিউটিভ বডি আছে, এর সমন্বয়টা খেয়াল করেন, তাহলে দেখতে পাবেন দল মত নির্বিশেষে বহু ক্রিমিনাল আজকে জেলের মধ্যে। বিচার ব্যবস্থাগুলোতে শত প্রতিকূলতা সত্ত্বেও মানুষ বিচার পেতে শুরু করেছে, আগের থেকে স্পিড আপ হয়েছে, আরও আগামী দিনে ভালো হবে, সরকারের কাজও ভালো হয়েছে। তো এটা তো মাত্র 1-1.5 মাসের প্রতিফলন, একটু সময় দিতে হবে। এই সরকার 5 থেকে 10 বছরের মধ্যে এই পশ্চিমবঙ্গকে এমন একটা জায়গায় নিয়ে যেতে পারে যেটা ভারতবর্ষের জন্য প্রয়োজন হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আজকে আমাদের সাথে ছিলেন অ্যাডভোকেট দেবাঙ্ক দাস। আপনারা ওনার মূল্যবান বক্তব্য শুনলেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আপনাদের জন্য কমেন্ট বক্স খোলা আছে, আপনাদের মূল্যবান বক্তব্য সেখানে জানাবেন। দেখতে থাকুন, শুনতে থাকুন পলিটিক্যাল ডেইলি।